কালো শাড়ি আর কপালে ছোট টিপ পরা সেই কালো মেয়েটি, যার সরলতা মুগ্ধতায় ছড়িয়েছিল আকাঙ্ক্ষিত প্রহরে, হঠাৎ কাছে এসে সে বলছিল, হাতে হাত রেখে হাঁটবেন আমার পাশে, নাকি ছুঁয়ে দিতে সংকোচ বোধ করেন কালো সুন্দর নিয়মের খেলায়? আমি বলেছিলাম, আগে কপালের টিপটা তো ঠিক করো মেয়ে। চোখ মুখে কপট রাগে সে বলেছিল, বলতে হয়, ঠিক করে দিলেই তো হয়। এক গাল হেসে অনভিজ্ঞ হাতে ঠিক করে দিয়েছিলাম টিপ। পথ শেষ হয়ে গিয়েছিল, নীরবতা ভেঙে বলা হয়নি কোনো কথা, তবু সব কথাই যেন পৌঁছে গিয়েছিল মন থেকে মনে। একসময় বিদ্যুৎ চমকে উঠেছিল আকাশ জুড়ে। সে হুট করে ভয় পেয়ে মুখ লুকিয়েছিল এই বুকে, বলেছিল, আমায় আগলে রাখবেন এমন করে। আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না, শুধু মনে হচ্ছিল এই মেয়েটার সাথে সারা জীবন কিছু না ভেবেই কাটিয়ে দেওয়া যায়। আচ্ছা, বৃষ্টিতে ভিজলে আপনার ঠান্ডা লাগবে না তো? তার চোখে শঙ্কা দেখেছিলাম আমি যখন মাথা নাড়লাম, সে যে কি খুশি হয়েছিল। বলছিল, জানেন, আমি প্রচুর বৃষ্টিতে ভিজতে পছন্দ করি। আম্মু বকা দেয় খুব, এজন্য। আপনি কিন্তু একদমই বকা দেবেন না বলে দিলাম। আপনি আমার সঙ্গী হবেন বৃষ্টিতে ভেজার? সে রাজি হওয়ার অপেক্ষা করেনি, তার ছেলে মানসিকতার মনের অজান্তে সায় দিয়েছিলাম সেদিন। আমাদের গল্প এমন করিয়ে গিয়েছিল। মিলি নামে সে মেয়েটা একদিন খুব সকালে ফোন দিল। এমনিতে সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়া স্কুল জীবন থেকেই অভ্যাস হয়ে গিয়েছে। সেদিনও উঠে গিয়ে বই পড়ছিলাম। মেয়েরা যেমন হয়, সমরেশ মজুমদারের লেখা অসাধারণ সব উক্তিতে ভরা উপন্যাসটায় বুধ থাকতে পারলাম না। আর তার মিষ্টি গলা শুনে, মাহমুদ সাহেব, আজ আমার জন্মদিন, সময় হবে আমায় কিছুটা সময় দেওয়ার? বিকেলটা তার নামে লিখেছিলাম সেদিন। সে অবাক হয়ে জানতে চেয়েছিল, কিছুই আনেননি? এক মুঠো কৃষ্ণচূড়াও না? আপনি এত বোকা কেন বলেন তো? রাগ করলাম কিন্তু। না, সে রাগ করেনি। সে কখনো চাওয়া পাওয়ার হিসেবে নিজেকে হারিয়ে ফেলেনি। তার ছোট ফাওয়াগুলোতে মিশে থাকতো সন্তুষ্টি। আমায় কেন যেন টানতো এই ব্যাপারটা। পার্কের বেঞ্চিতে তার কথা নীরব শ্রোতা হয়ে ছিলাম সেদিন। এ কথা সে কথায় গোধূলির আলো যখন বাড়ি ফেরার তারায় লুকিয়ে আনা রঙা চুড়িগুলো যখন তার হাতে দিয়েছিলাম তার প্রিয় কৃষ্ণচূড়া। সে কিছু বলতে পারেনি। আমি কেবল অশ্রুদের গড়িয়ে যাওয়া দেখেছিলাম তার মায়াবী চোখগুলোয়। আমার কাঁধে মাথা রেখে সে ছেলে মানসিকতায় হারাচ্ছিল যেন। আচ্ছা, আমি যে আপনাকে এত জ্বালাই, আপনি বকা দেন না কেন আমায়? জানেন, আমার খুব ভয় হয়, হুট করে একদিন যদি আপনাকে হারিয়ে ফেলি, যদি শহর থেকে শহরে হন্যে হয়ে খুঁজেও আপনারা দেখা না পায়। আমায় এমন করে ভালোবাসবে না কেউ আর। এটা মনে করেই আমার বুকটা শূন্যতার মেঘে ভরে যায়। কথা বলেন না কেন? আমায় একা করে দেবেন না তো কখনো? মিলিকে সেদিন আমি কিছুই বলতে পারিনি, শুধু একটুখানি আস্থার হাসিতে যেন বলে দিয়েছিলাম না বলা সব কথা। আমি জানি, প্রতিশ্রুতির টানাপোড়েনে আজকাল সম্পর্কগুলোর বিষাদের কালো ছায়ায় ঘিরে থাকে। জীবন আমাদের সুখ সহ্য করার মানসিকতায় অভ্যস্ত হতে পারে না, তাই ভালোবাসায় ভালো লাগাটা আপেক্ষিক হয়ে যায় বোঝাপড়ার প্রশ্নে। আমাদের একসাথে বেঁচে থাকার গল্পে অভিমান ছিল রাগ নামের বিষণ্ণতারাও। মিলিও কারণে অকারণে রাগ করতো, কিন্তু সে প্রকাশ করতে চাইতো না। ভীষণ লুকানো স্বভাবের মেয়েটাকে নিজের ভাবনাগুলো অন্যের উপর চাপিয়ে দিতে যেমন দেখিনি কোনো দিন, তেমনই রেগে গিয়ে তাকে কখনো বিষণ্ণ মায়ায় জড়াতে দেখিনি। হয়তো সে বিষণ্ণতা লুকিয়ে রাখতো না, আড়ালে ঝরতো অশ্রু হয়ে, কিন্তু আমায় বুঝতে দেয়নি কখনো। এখানেই ছিল নীলাঞ্জনা আর তার মধ্যে তফাৎ। তবে মাঝে মাঝে সেটা নিয়ন্ত্রণ রাখতে পারতো না বোধ হয়। একবার হলো কি, দোকান থেকে সিগারেট কিনে বের হলাম, সে দেখে ফেলল। তারপর আর সারাদিন তার খোঁজ নেই। আমার মনে আছে,
তার খোঁজে আমি তার হলের সামনে দাঁড়িয়েছিলাম সন্ধ্যা অবধি। সে দেখা দেয়নি। আমায় কেমন যেন শূন্যতা ঘিরে ধরেছিল চারপাশটায়। সব থেমে গিয়েছিল নিঃশব্দ জোনাকির মতো, অব্যক্ত অশ্রুধারার মতো, কিংবা ঘাসের কোণায় জমে থাকা এক ফোঁটা শিশিরের মতো। এমনও হয়েছে নিয়মিত ভোরটাকেও ভারী বিরক্তিকর লাগতো। সেবারে প্রথম আমার মনে হয়েছিল এই মেয়েটাকে কষ্ট দেওয়াটা অন্যায়। আমি বোধহয় ভালোবেসে ফেলেছি মিলিকে। 3 দিন পর খুব সকালে মিলির ফোন। আপনি আমার সাথে এখনই দেখা করেন। আমি ছুটে গিয়েছিলাম। তার মলিন চোখে দেখেছিলাম কিছু একটা হারিয়ে ফেলার ভয়। সে আমার হাত খুব শক্ত করে ধরেছিল, যেন হাতটা ছেড়ে দিলে আমি অদৃশ্য হয়ে যাব তার সামনে থেকে। বলেছিল, জানেন, সিগারেটের নেশা আমার বাবাটাকে বাঁচতে দেয়নি। ফুসফুসের ক্যান্সারে আমার বাবাটা কষ্ট পেয়ে পেয়ে শেষ হয়ে গিয়েছিল। এজন্য আপনার হাতে সেদিন সিগারেট দেখে পুরনো সেই খারাপ লাগাটা ফিরে এসেছিল। আমি আর হারানোর গল্প নিজেকে দেখতে চাই না। আপনি আর সিগারেট ধরাবেন না। আমায় ছুঁয়ে বলেন। আমি বলেছিলাম, আরে বোকা মেয়ে, আমি স্মোকিং করি না। ওই দিন বন্ধু জুয়েলের জন্য কিনেছিলাম। সেদিনের পর থেকে মেয়েটির সাথে আমার দূরত্ব আরও কমতে শুরু করেছিল। একদিন আমি তাকে ফোন দিয়ে বলেছিলাম, জানো, আজকে তোমাকে একটা সারপ্রাইজ দিব। পরীক্ষা দিয়ে বের হয়ে এসে সে অবাক। আপনি বললেন না যে আসবেন? বললে কি আর সারপ্রাইজ দেওয়া হতো? আচ্ছা, আজকে তাহলে মাহমুদ সাহেবের সারপ্রাইজ দিতে ইচ্ছে হলো। ওর এই মাহমুদ সাহেব কথাটায় আমাকে বেশ টানত, মনে করিয়ে দিত নীলাঞ্জনার কথা। নীলাঞ্জনা সব সময় আমাকে মাহমুদ সাহেব বলেই ডাকতো। আমি মুচকি হেসে দিলাম। কদিন আগেই তো জ্বরটা গেল, আবার তাকে ডাকার স্বাদ হয়েছে। সে তার ওড়না দিয়ে আমার মাথা মুছে দিল। আমার পাশাপাশি হাঁটছিল সে। বৃষ্টি শেষের হিমেল হাওয়ায় তার খোলা চুল উড়ছিল। কপট বিরক্তি নিয়ে কপাল থেকে চুল সরানোতেই বোধ হয় তার সমস্ত মনোযোগ। তার জন্যই হোঁচট খেয়ে পড়তে যাওয়ায় তার হাত ধরে পেলাম। সে হাতটা আর ছাড়তেই দিল না, যেন এমন সুযোগের অপেক্ষাতেই ছিল পাগলিটা। আমি তাকে দাঁড় করিয়ে তার পায়ে তার জন্য আনা একটা নুপুর পরিয়ে দিলাম আর বললাম, মিলি, আমার চাকরিটা হয়ে গেছে। বেতন খুব অল্প, তবে চলে যাবে আমাদের দিন। সেই দিনের সেই মুহূর্তটা আজও আমার চোখে ভাসে। সে কেমন করে খুশিটা প্রকাশ করবে সেটা নিয়ে তাকে প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্বে ভুগতে দেখেছিলাম। সাময়িক এই দ্বন্দ্ব কাটিয়ে সে হুট করে জড়িয়ে ধরেছিল আমায়। তার চোখের কোণে জমা অশ্রুরা আমার শার্ট ভিজিয়ে দিয়েছিল। সময় পেরিয়ে যাচ্ছিল। পাখিরা তাদের সারাদিনের ভীষণ ব্যস্ততাকে বিদায় জানিয়ে ফিরছিল গোধূলি আলোর মেঘে। সে তবু মুখ লুকিয়ে রেখেছিল ওই বুকে, যেন নোনা জলে মাথা। মুখটা দেখলে মুহূর্তটি ছুটে নিবে পাখিদের সাথে। এমন মুগ্ধতা নিয়ে বাছার ভাগ্য কয়জনের হয় বলেন? এই মায়াবী মুখটাকে আগলে রাখতে হবে। এই সম্পর্কটাকে পবিত্রতার আলিঙ্গনে ঘিরে রাখতে হবে। সেই মুহূর্তে এই ভাবনাগুলো দায়িত্ববান হয়ে উঠতে চাইছিল। কালো সেই মেয়েটির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এর দ্বিতীয় পার্ট আমি অচিরেই আপনাদের জন্য আপলোড করব। কিন্তু আপনারা যদি লাইক এবং কমেন্ট না করেন তাহলে আমি এর দ্বিতীয় পর্ব আপলোড করব না। কে কে আমার দ্বিতীয় পর্বটি শুনতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।